জামাই কই কর, নইলে তোকে জানে মাইরা ভালামো। এদিকে আয় বুঝা, তোর মেয়ের জামাই আমার নিজের লোকটারে মাইরা হাসপাতালে পাঠাইছে, সারা জীবনের লেগা ওরে পঙ্গু কইরা দিছে। সে অন ভালো করে হাঁটতে পারে না, সিগারেট ধরতে পারে না, মদের গ্লাস হাতে লইতে পারে না। এই ছবি এখানে কেন? এইটা কে? এটা আমার মেয়ের জামাই সুলতান। সুলতান? সুলতান না, এইটা তো বাদশাহ। বিয়া কবে হয়েছে? 1 বছর হয়েছে। ইমন, এই লোকই কি তোকে মারছে? ভাই, এই শালা আমাকে মারছে। শালা এতদিনে পাইছি, এতদিন ধইরা তোরা ওরে তোর বাড়িতে লুকায় রাখছস, 1 বছর ধইরা এর শাস্তি তোরে পাইতে হইব। ধর শালি রে। चल आई का देखी তোকে আমি সেদিন বলেছিলাম সোহেল তোর ভালোবাসায় সাড়া দেবে না, তোকে কাঁদাবে। আজ সত্যি সত্যি সোহেল তোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। দেখ দেখ, আজ সোহেলের বিয়ে হয়ে যাচ্ছে। শান্তা, শান্তা চুপ করে আছিস কেন? উঠ, কথা বল, কথা বল মা। শান্তা, 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 শান্তা। ঠিক আছেন তো? পানি পানি নিন পানি। বাবা তুমি বেঁচে থাকো বাবা, তুমি তুই ফিরে এসেছিস। আমার সন্তানদের আমার বুক থেকে কেড়ে নিয়েও কি তোর শান্তি হয়নি? আমাকে পানি খাইয়ে কৃতজ্ঞতা জলে আবদ্ধ করতে চাস না? চাই না আমি তোর সেবা। আপনি আপনি আমাকে চেনেন না? খবরদার, ওই মুখে আমাকে মা রাখবি না। তুই আমাকে মা ডাকার যোগ্য না। তোর কারণে আমার পেটে সন্তান রনিয়া জেলে।
তোর কারণে আমার মেয়ে ঋতু আজ অন্ধকার কবরে শুয়ে আছে। তোর কারণে আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তোর চেহারা দেখতে চাই না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তার মানে আমাকে চেনে এমন একজন জেলখানায় আছে, নাম তার রনি। রনি? রনির সাথে দেখা করতে চান? জানেন রনিকে? ও একজন সন্ত্রাসী, দেশের শত্রু। রনির সাথে দেখা করার কারো কোনো অনুমতি নেই। আপনি এখন আসুন। প্লিজ স্যার, ওর সাথে দেখা করা আমার খুব প্রয়োজন। খুব প্রয়োজন? আপনার পরিচয় কি? আমি জানি না। জানি না মানে? আপনি কি ওদের একজন? আসলামের লোক নাকি আপনি? আমার পরিচয় একমাত্র ওই রনি বলতে পারবে। আমার সাথে চালাকি করছেন? আপনি জানেন আমি কে? আপনার মতো অনেক লোককে সাইজ করে আমি এখানে এসেছি। আপনি যদি এই মুহূর্তে না যান তাহলে আমি গার্ড ডাকতে বাধ্য হব। প্লিজ স্যার, রনির সাথে দেখা না হলে আমি খুব বিপদে পড়ে যাব। একমাত্র রনি বলতে পারে আমি কে, আমার পরিচয় কি। এই, কে আছো? স্যার। এই শালা খুব তেরা লোক মনে হচ্ছে, ওকে ঘা ধাক্কা দিয়ে বের করে দাও। স্যার। খবরদার, ওদের সরে যেতে বলুন। পিছিয়ে যাও, দেখছো না ওর হাতে পিস্তল? আমাকে রনির কাছে নিয়ে চলুন, চলুন। রনি, ভাইজান, আমি রনি, আমি রনি। ভাইজান, আমার ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ভাইকে। ভাইয়া, আমার ভাইকে ছেড়ে দাও। ভাইয়া, ভাইয়া। হ্যালো, ইন্সপেক্টর সোহেল, আমি সেন্ট্রাল জেল থেকে জেলার বলছি। বলুন স্যার। কিছুক্ষণ আগে একজন লোক সন্ত্রাসী রনির সাথে দেখা করতে এসেছিল। আমি দেখা করতে দেইনি বলে লোকটা আমার মাথায় পিস্তল ধরে আমাকে জিম্মি করে রনির সাথে দেখা করেছে। জেল পুলিশ ওকে আটক করেছে। আমার মনে হয় সেও সন্ত্রাসীদের একজন। আপনি এক্ষুনি ওকে থানায় পাঠিয়ে দিন স্যার। ওকে আমি পাঠিয়ে দিচ্ছি।
ও আল্লাহ, এটা আমাকে সুমি আপা। আপা কথা কন, আল্লাহ রে কি আরবো। শুনেন ভাই, হ্যান্ডস আপ। আবার পুলিশ? স্যার, স্যার মানে এসপি বাদশাহ স্যার। হ্যাঁ স্যার, মনে করার চেষ্টা করুন স্যার, প্লিজ স্যার, মনে করার চেষ্টা করুন স্যার। আপনি এসপি বাদশাহ, আপনি ছিলেন আমার আদর্শ। সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। সন্ত্রাসীদের সর্দার আসলামকে ধরার জন্য আপনি একের পর এক অপারেশন চালিয়ে যাচ্ছিলেন। ধরেছিলেন প্রায় 100-র বেশি সন্ত্রাসীকে। আপনি এসপি বাদশাহ, মনে করার চেষ্টা করুন স্যার, প্লিজ চেষ্টা করুন স্যার, চেষ্টা করুন। হ্যাঁ, চেষ্টা করুন। প্লিজ স্যার, চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। স্যার, আসলামের লোকদের আমরা চারিদিক থেকে ঘিরে ফেলেছি, পালাবার কোনো পথ নেই। দ্যাটস গুড। বাবুল, আমি তোমাদের 5 মিনিটের সময় দিলাম। এর মধ্যে আত্মসমর্পণ না করলে আমি গুলি চালাতে বাধ্য হব। বাদশাহ, 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 আমি তোকে ফকির বানিয়ে ছাড়বো। তুই পথে পথে পঙ্গু হয়ে ভিক্ষে করবে। বাদশার কিছু একটা করতে হবে বাস, নইলে আপনার উদ্দেশ্য কোনোদিনই সফল হবে না। আমার উদ্দেশ্য সফল করার পথে কেউ কোনোদিন বাধা দিতে পারেনি, আর পারবেও না। হ্যালো, কি খবর সিরাজ মিয়া? আমার কোনো খোঁজ খবরই নিচ্ছেন না। বসে থাকার গদি যেদিন বোমা দিয়ে উড়িয়ে দেব, সেদিন বুঝবেন আমি কি জিনিস। আসলাম ভাই, উত্তেজিত হবেন না আসলাম ভাই। আজই আমি আপনাকে টেলিফোন করতাম। ফোন আমাকে না, ফোন করেন আপনার আইনের অফিসারদের। আমার লোকজন ওই বাদশা অ্যারেস্ট করে থানায় ভরছে,
আর আপনি কি করছেন? ওদের ছাড়ানোর কোনো চেষ্টা করছেন? করছেন না। সরি আসলাম ভাই, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন আইন করে আমাদের হাত পা বেঁধে দিয়েছে। চাইলেও আমাদের কিছু করার উপায় নেই। উপায় না থাকলে উপায় বের করুন, কিন্তু আগামীকালের মধ্যে যদি আমার লোকেরা মুক্ত না হয় তাহলে বুঝবেন আপনি আর গদিতে থাকবেন না। আসলাম ভাই, আমাকে একটু সময় দিন, আমি দেখছি কি করা যায়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবে হোক ওদের ছাড়াবার ব্যবস্থা করবই। আরে কি হয়েছে রমজান, এত চিল্লাতে আসো কা? খবর খারাপ, সর্বনাশ হয়ে গেছে। তোকে একটা কাজ করতে হবে। শোন, তোর ছোট ভাই তৌহিদকে জিম্মি করে নাটক সাজিয়ে ওদেরকে ছাড়াবার ব্যবস্থা কর। অগো ছাড়ানোর ব্যবস্থা তৌহিদের দিয়ে মই অহনি ফিট করো। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না, চলবে না। সন্ত্রাসীদের মুক্তি। যে নাটক তোর বাপ সাজাইছে, বাদশা আমাদের লোকদের না ছেড়ে পারবেই না। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না, চলবে না। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না। এ কি করলেন সাহেব? যাদের ধরতে আমাদের ভাইরা প্রাণ দিয়েছে তাদের আপনি ছেড়ে দিলেন? ওরা মানুষ না, ওরা রাক্ষস। ওদের আপনি ছাড়বেন না প্লিজ স্যার। আপনি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে কাজটা কি ভালো করলেন? ওদের দাবির কাছে মাথা নত করা কি ঠিক হলো? না, তা ঠিক নয়। আমি শুধুমাত্র নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য ওদের ছেড়ে দিলেন। আহা, বুঝতে পারছেন না কেন? জাতির বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই আমরা ওদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের একজন সুনাগরিক সন্ত্রাসীদের হাতে জিম্মি, তাকে উদ্ধার করা আমাদের দায়িত্ব। তাছাড়া তৌহিদ আমার নিজের সন্তান। কিন্তু আমরা তো শুনেছি আপনার ছেলে তৌহিদ সন্ত্রাসী আসলামের সেকেন্ড ইন কমান্ড সুইসাইড স্কোয়াডের কমান্ডার হয়ে কাজ করছে। আরে মিথ্যে কথা। আমার ছেলে বিদেশে লেখাপড়া করে কিছুদিনের জন্য দেশে বেড়াতে এসেছিল, আর বেড়াতে এসেই পড়েছে বিপদে। আমার ছেলে বন্দুকের নলের মুখে বসে মৃত্যুর অপেক্ষা করছে। আমাদের মনে হচ্ছে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার জন্য এটা আপনারই সাজানো নাটক। আসলাম খানের সাথে আপনার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। কি আজে বাজে কথা বলছেন? সন্ত্রাসীদের নিয়ে এমনিতে আমরা টেনশনে আছি। আমি আমার ছেলের কথা ভাবছি না, এই মুহূর্তে ভাবছি আমার দেশের কথা। আপনাদের মতো সাংবাদিকরা এই সন্ত্রাসীদের নিয়ে লেখালেখি করে পুরো দেশটার 12টা বাজিয়ে দিয়েছেন। আপনাদের সময় দেওয়ার মতো সময় আমার নেই। আমি চলি, আসি। আমাদেরকে অ্যারেস্ট করেও আটকে রাখতে পারেনি। আরে আমাদের আসলাম খান হলো সত্যিকারের পুরুষ, ওকে 1000বার সালাম সালাম। আর তোদের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সবকটা হিজড়া হিজড়া। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না, চলবে না। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না, চলবে না। কি বলেছিস তোরা? পুলিশ হিজড়া? এবার নিজের চোখে দেখ কে হিজড়া আর কে পুরুষ মানুষ। অনেক প্রশাসন শান্তি নীতিতে চলছে বলে তোদের মতো ক্রিমিনাল আর জঙ্গি হওয়ার সুযোগ পায়। আমাদের হাত যদি প্রশাসন খুলে দিত তখন 24 ঘন্টার মধ্যে তোদের মতো জঙ্গিদেরকে এদেশের বুকে কবর দেবার ক্ষমতা পুলিশের আছে। তোদের মতো ক্রিমিনালদের জন্য আদালতের সময় বরবাদ করার কোনো মানে নেই। তাই তোকে আমি এখন সেই সাজা দেব যে সাজা তোকে আদালত শোনাতো। খবরদার এসপি, আর একটু নড়লে খুলে ঘুরিয়ে দেবো। তোর হাতের অস্ত্র ফেলে দে বলছি।
017932645 আজ সকালে একদল সন্ত্রাসী জিম্মি করে বিমানে পালিয়ে যাবার সময় এএসপি বাদশার প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পরাস্ত হয়। এএসপি বাদশা একাই আমার 16 জন মানুষকে শেষ করে দিয়েছে, কিন্তু তাতে কি আমার মাথার একটা চুলের সমান শক্তিও সে নষ্ট করতে পারেনি। কিন্তু আমি নষ্ট করে দেব ওর জীবন। ওই একটা অফিসারকে সরিয়ে দিতে পারলেই এ দেশের মাটিতে কেউ আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কেউ না। কিভাবে বাদশা নিজেকে কি মনে করো? ও কি পুলিশের আইজি? ও কি দেশ চালানোর দায়িত্ব নিয়েছে যে যা ইচ্ছা তাই করবে? উনি ওনার ডিউটি পালন করছিলেন স্যার। এই ইন্সপেক্টর চুপ, একদম চুপ। কি ডিউটি পালন করছিল ওই বাদশা? তোমাদের কাজ দেশের রাস্তাঘাটে অলিতে গলিতে সন্ত্রাসী মাস্তান ধরা। এইসব বড় বড় ব্যাপারে নাক গলাতে তোমাদের কে বলেছে? নাক গলাবো আমরা নেতারা, যারা অনেক কাঠখড় পুড়িয়ে পাওয়ারে বসেছি দেশ চালানোর জন্য। আর সেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের, সেটাও আপনাদের মনে রাখতে হবে। এই কোথায় কখন কি কাজ করতে হবে তা তোমাদের কাছ থেকে শিখতে হবে নাকি? এএসপি বাদশা অন ডিউটি। স্টাইল করে আসা যাওয়া করলেই দায়িত্ব শেষ হয় না বাদশা। তুমি আজ এয়ারপোর্টে কেন গিয়েছিলে? কে হুকুম দিয়েছিল তোমাকে, আইজি না প্রধানমন্ত্রী? কোন হুকুম ছাড়া তুমি এয়ারপোর্টে গিয়ে কি প্রমাণ করতে চেয়েছিলে বলো, উত্তর দাও। প্রমাণ আমি করতে চাই না, প্রমাণ তোরা করতে চাস। ভোটের জন্য দেশের মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস, টাকার জন্য ক্রিমিনালদের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস, ক্ষমতার জন্য সরকারের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস। কিন্তু আমার কারো কাছে ভালো থাকার প্রয়োজন নেই। আমি তাই করি যা আমার কর্তব্য আমাকে করতে বলে। এই ডিউটিকে তোকে হাত তুলতে বলেছে? হাউ ডিয়ার ইউ! আমি তোকে জানিস আমি কে? জানি, কিন্তু চোখ রাঙানিতে আমি ভয় পাই না। ভয় কাকে বলে আমি তোকে দেখিয়ে দেবো অফিসার। আমি তোর চাকরি খাবো। আমার চাকরি কোনো খেলার মাঠের ফুটবল না যে কেউ লাঠি দিলে উড়ে যাবে। সরকার আমার গায়ে পোশাক দিয়েছে, কোমরে পিস্তল দিয়েছে, পিস্তলে গুলি ভরে দিয়েছে। কেউ ক্রাইম করে তাকে বাধা দিতে, গুলি করে তাকে জখম করতে। হাকিম নড়বে তবু হুকুম নড়বে না। জনগণের কোন শত্রুকে আমি ক্ষমা করতে পারি না। চিনতে পারিস? এটা সন্ত্রাসী চুন্নর মোবাইল। যে মোবাইলে জিম্মিদের ছেড়ে দেবার আগে 40 বার ফোন করেছিলে, যা প্রমাণ করবে ওই সন্ত্রাসীদের সাথে যোগাযোগ আছে। জিম্মিদের ছেড়ে দেবার জন্য পুরো নাটক সাজিয়েছিস। যে সন্ত্রাসীদের ধরতে আমরা আমাদের জীবনের পরোয়া পর্যন্ত করি না, সেই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে ছেড়ে দিতে চেয়েছিস। দেশের ইজ্জত খোলা বাজারে নিলাম করেছিস। সবচেয়ে বড় ক্রিমিনাল দেশদ্রোহী। ইয়েস, দেশদ্রোহী। আয় অফিসার, মোর বাবার নামে তুই মিথ্যা কলঙ্ক দিতে আসো। মোর বাবার চরিত্র মসজিদে ইমামের থেকে পবিত্র। পবিত্র? হ্যাঁ, হারামজাদা, তুই যেমন তোর বাপ ও তেমন। তোর বাপ সেই ইমাম যে পবিত্র কোরআন শরীফ পড়াচ্ছে, অবৈধ পথে কামাই করে টাকা গুনতে বেশি সময় কাটায়। আমার কাছে তোর বাপের নামে সাফাই গাইতে হবে না। হাতে মাত্র 5 মিনিট সময় আছে। এর মধ্যে নিকটস্থ থানায় গিয়ে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে ডায়েরি করে আমাকে ফোন কর, নয়তো ছেলের মুখের গ্রেনেডের পিন আমি খুলে নেব। আর সেই সাথে টুকরো টুকরো হয়ে যাবে সন্তানের দেহ। না না, আমার সন্তানকে মারিস না অফিসার। তোর যত টাকা লাগে আমি দেবো। এই, আমি টাকার জন্য দেশকে নিলাম করব। আমি কোনো ঘুষখোর অফিসার নই যে টাকার জন্য দেশকে বারবার পেটচোত করব। আমি এদেশের পুলিশ বাহিনীর একজন সিপাহী, যার কাছে নিজের ধর্মের পর আইনের মর্যাদা অনেক বেশি। 5 মিনিটের মধ্যে 20 সেকেন্ড চলে গেছে, আর মাত্র 4 মিনিট 40 সেকেন্ড বাকি। না না, আমি যাচ্ছি, আমি এক্ষুনি থানায় যাচ্ছি।
আসসালামু আলাইকুম স্যার, আপনার অবস্থা কেন স্যার? আরে রাখো তোমার অবস্থা, আগে খাতা কলম দাও। নিন স্যার। হ্যালো হ্যালো, স্যার স্যার কি হয়েছে স্যার? স্যার হ্যালো স্যার, সে তো মারা গেছেন স্যার। স্যার, শক সামলাতে পারেনি, মারা গেছে। কোনো অসুবিধা নেই, দেশের একটা বেঈমান কমে গেলে দেশের কিছুই হবে না। বাদশার এত বড় সাহস, আমার প্ল্যান বানচাল করে দিয়েছে। ওর জন্য মারা গেছে আমার আজিজ, আমার বন্ধু নেতা সিরাজ। ওর জন্য আমার সঙ্গীরা আবার জেল হাজতে। জি বস, শুধু তাই না, কাবিলার মুখের ভিতরে আনন্দ গ্যানেট বলে দিছিল, আর একটু হলে কাবিলা ইতিহাস হয়ে যায়। চপ বাদশাহ, টিভিটা ছাড়, দেখ টিভিতে আমার বাদশাকে দেখাচ্ছে। তাই নাকি মা? কনগ্রাচুলেশন বাদশাহ। প্লিজ স্যার, এখন কিছু বলুন স্যার। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আপনারা আজ যে পদক দিয়ে আমাকে ভূষিত করলেন, তার দাবিদার আমি নই, তার সত্যিকার দাবিদার আমার মা। অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাবার পর যিনি আমাকে মায়ের স্নেহে তার বুকে টেনে নিয়েছেন, নিজের সন্তানদের পাশে শুয়ে রেখে আমাকে ঠাঁই দিয়েছেন নিজের কোলে, আমাকে সুশিক্ষিত করে তুলেছেন, আমাকে পুলিশের চাকরি করার যোগ্য বানিয়েছেন। এই গৌরবের ভাগীদার শুধু আমি নই, ভাগীদার আমার ছোট বোন, ভাইয়া, যে নিজের রক্তের ভাইয়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। এই গৌরব আমার ছোট ভাই রনির, যে তার বাবার মতো আমাকে শ্রদ্ধা করে। আল্লাহ, তোমার কাছে হাজার শুকুর, তুমি বাদশার মতো ছেলেকে মানুষ করার সুযোগ আমাকে দিয়েছো। আর তোমাকে মা ডাকার সুযোগ পেয়েছি বলে আমার জীবনে ধন্য। ভাইয়া, কেমন আছিস বল? মা, মা আমার, মা লক্ষ্মী মা, মা। এই না, ছেড়ে দিলাম। বেঁচে থাক বাবা। জানিস ভাইয়া, এই মাত্র না তোকে টিভিতে দেখাচ্ছিল। আরে দেখাবে না, দেখতে হবে না আমি কার সন্তান। তুমি যদি সেদিন আমাকে আশ্রয় না দিতে মা, নিজের সন্তানের মতো মানুষ না করতে, তাহলে আজ বাদশাহ পুলিশ অফিসার হতো না। দোয়া করি বাবা, এর চেয়ে আরো বড় বড় কৃতিত্ব তুই দেখাবি। ঋতু, এগুলো কারা রে? পাশের বাসার ছেলে মেয়ে, সারাদিন আমাদের বাসায় আমাদের নিয়ে ব্যস্ত থাকে, আর আমি মাঝে মাঝে ওদের পড়া দেখিয়ে দেই। ভেরি কি আর গুড। করবো বল, নিজের নাতিপুতির চেহারা তো দেখতে পাবো না, তাই এই বাচ্চাগুলো নিয়ে ব্যস্ত থাকি। দেখবে মা, দেখবে এই ঋতুর বিয়ে দিয়ে দাও, ভাইয়া। খুব তাড়াতাড়ি নাতি নাতির চেহারা দেখবে। ভাইয়া, ভালো হবে না কিন্তু। বাবা, বাচ্চা। আমি এত তাড়াতাড়ি বিয়ে করবোই না। আচ্ছা বাবা, আচ্ছা, বিয়ে শাদী করা লাগবে না। তোর পড়াশোনার খবর কি তাই বল? এই তো একটু পরেই কলেজে যাব ভাইয়া। এই নাও। কিরে ঋতু, এত দেরি করলি কেন? দেরি মানে? তুই জানিস না বডি চেক আপ করার জন্য আজ না কলেজে মেডিকেল টিম এসেছে? ও তাই তো, চল চল আগে চেক আপ করিয়ে নেই, চল। সরি। ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার বলছেন সরি? আচ্ছা, আপনি আমার পেছনে এভাবে লেগে আছেন কেন? যেখানে যাই সেখানে আপনি কি চান? আপনি আমার কাছে প্রেম, ভালোবাসা। আপনি 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 একটা কি? আপনি একটা গরু। আয় আয়, চল।
আচ্ছা, আমি গরু না মানুষ, তোমাকে আমি ঠিকই বোঝাবো। এভরিথিং ইজ কোয়াইট নর্মাল। ম্যাডাম, প্রিন্সিপাল স্যারের রুমে আপনার ফোন এসেছে, আসুন। চলো। সবুজের সাথে তো দেখা হয়েছিল। শুধু দেখা, ওকে নিয়ে কত জায়গায় ঘুরলাম, বেড়ালাম, ছবি দেখলাম। তাহলে তো তোর দিন ভালোই কাটছে। আপা আপনি যান। আচ্ছা। ওই স্ট্রেচারে গিয়ে শুয়ে পড়ুন। ইয়ে মানে? ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করা উচিত নয়। কামন, শুয়ে পড়ুন। ঠিক আছে। ঠিক আছে। দেখছো শালার কপাল। তুমি ইয়ে মানে দাঁড়াও, তোমার আরে কোথায় গেল? আরে এই কোথায় যাচ্ছিস? এই ধর, ওকে পালাতে দিস না। বদমাশটা কি করেছিল ঋতু? ডাক্তারের মতো অ্যাপ্রন মাস্ক পরে আমি সবকিছু দেখে নিয়েছে। চিনতে পেরেছিস বদমাশটা কে? হ্যাঁ, থার্ড ইয়ারের আকাশ। কি বলছিস? রুবি, ছেলেদের মেডিকেল চেকআপ কোথায় হচ্ছে রে? কেন? ছেলেদের কমন রুমে। দাঁড়াও চান্দু, তোমার এমন অবস্থা করব জীবনে আর কোনো মেয়ের দিকে চোখ উঁচু করে তাকাবে না। তোর পীড়িতের কপালে জুতা না থাক, ঝাড়ু বাড়ি। গেলি তো গেলি, নিজে হাউস মিটাইতে পারলি না, আবার আমাকেও দেখতে দিলি না। ঠিক বলেছিস। তোরা কিছু দেখতে না পেলে আমার কি দোষ? বেশি কথা বলিস না। আরে আমি যা দেখেছি তাতে আমার চলবে দোষ? আমার কি রূপ মেয়েটির, যেমন গায়ের রং তেমনি ফিগার। এই শালা দুটা কথা বলে তোকে খুব না থাক, আজ তোর একদিন আর আমার যে কদিন লাগে। এক্সকিউজ মি ম্যাডাম। শার্ট প্যান্ট খুলে ওই স্ট্রেচারে শুয়ে পড়ুন। ডায়লগটা আগে কোথাও শুনেছি মনে হচ্ছে। জি? না না না, কিছু না, কিন্তু আপনি তো আই মিন মেয়ে মানুষ, তাই। ডাক্তার ছেলে হোক আর মেয়ে হোক, ডাক্তারের কাছে লজ্জা পেলে চলবে কেন? জি জি যান তাড়াতাড়ি ওই স্ট্রেচারে শুয়ে পড়ুন। জি। ইনজেকশন দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে গেল কোথায়? আরে তুমি? হ্যাঁ আমি। এই ছাড়ো বলছি। না, ছাড়বো না। আজ তোমাকে আমার মনের কথা বলবো। মানে? মানে প্রথম যেদিন তোমাকে আমি কলেজে দেখেছি সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমিও হয়তো বাঁচবো না। আকাশ। হ্যাঁ ঋতু, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বলো